স্বাগত। এখন সকালে আপনাদের সঙ্গে আছি আমি তানজিম শাফিন। অর্থনীতির সবচেয়ে বড় বিস্ফোরা বলে আপনি ধরতে পারেন সেটা হলো সামষ্টিক অস্থিতিশীলতা, কাঠামোগত সমস্যা দীর্ঘদিনের অবহেলা বা অপশাসনের কারণে তৈরি হয়েছে। সেটা মূল্যস্ফীতির চাপ হোক, আমাদের ব্যাংকিং খাতের যে ঋণ খেলাপি চাপ হোক, বিপজ্জনক এবং বাধ্যতামূলক একটা ঋণ নির্ভরতার মধ্যে আমরা পড়ে যাচ্ছি, সেটা নিরসন, সব জায়গাতে আমাদের সুশাসন দরকার হবে। আওয়ামী লীগের আমলে উন্নয়নে যে ব্যয় দেখানো হয়েছিল তার বেশিরভাগই আত্মসাতের অভিযোগ। এর মধ্যে ভঙ্গুর অর্থনীতির সংস্কারে কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার, যেখানে মূল্যস্ফীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এখন সকালে এ নিয়ে থাকছে বিস্তারিত। 10% গ্রোথ কোভিডের পর থেকে প্রতি বছর কোনো একটি মহল থেকে এটা গাইডেডলি আমাদের সেটিকে দমিয়ে দেওয়ার একটা চেষ্টা কিন্তু আমাদের এখানে দেখতে পেয়েছি বলে আমার মনে হয়েছে। এলডিসি গ্রাজুয়েশন তো 2026 সালে, তাহলে 2024 সালে কেন এটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে? এখানে কোনো রহস্য আছে কিনা সেটা সরকার খুঁজে বের করবে। এই দীর্ঘ সময়ের মধ্যে যে পরিমাণ ব্যাকলগ ক্রিয়েট করা হয়েছে একটা বিশেষ দেশকে সুবিধা দেওয়ার জন্য, বাট যে কোনো কারণে হোক, যেহেতু প্রিভিয়াস সরকারের কোনো জনগণের সাপোর্ট ছিল না, ইন্ডিয়া থেকে সাপোর্টের কারণে ওনাকে ক্ষমতায় থাকতে হয়েছিল, তখন উনি কিন্তু ইন্ডিয়ার স্বার্থটাই দেখেছে। ইন্ডিয়া নির্ভরতা না কমালে আমাদের দেশেও যে শিল্প ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো মুখ থুবড়ে পড়বে। পোশাক খাত নিয়ে বেড়েছে দুশ্চিন্তা, যেখানে প্রভাবক হিসেবে কাজ করার অভিযোগ ভারতের দিকে। এমন অবস্থায় ভারতের সঙ্গে সকল চুক্তি পর্যালোচনার পরামর্শ অর্থনীতিবিদদের। এ নিয়েও থাকছে বিস্তারিত। তবে শুরুতেই যেতে চাই অর্থনৈতিক উন্নয়নের যে অর্থ আত্মসাতের খবর সেই প্রসঙ্গে। গত 15 বছরে দেশি বিদেশি ঋণ নিয়ে দেশের অর্থনীতির অবকাঠামো উন্নয়ন হয়েছে, তবে অভিযোগ উঠেছে এমন উন্নয়নে যে ব্যয় দেখানো হয়েছিল তার বেশিরভাগই হয়েছে আত্মসাৎ ও পাচার। ফলে একদিকে যেমন বেড়েছে ঋণের বোঝা, অন্যদিকে মূল্যস্ফীতির চাপে নাজেহাল সাধারণ মানুষ। এমন অবস্থায় অর্থনীতি সংস্কারে কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার, যেখানে মূল্যস্ফীতিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন আতাউর নিয়ন। দেশের অর্থনীতি কতটা উন্নত তা নির্ভর করে জীবনযাত্রার মান ও মানুষের ক্রয় ক্ষমতার উপর, যেখানে অর্থনীতির উন্নয়নের পাশাপাশি নিয়ন্ত্রণে থাকে মূল্যস্ফীতি। গত 15 বছরে হাতে নেওয়া হয় বেশ কিছু ছোট ও বড় প্রকল্প। এগুলোর ব্যয় ধরা হয় 5 লাখ কোটি টাকা। এর মধ্যে যেগুলোর কাজ শেষ হয়েছে সেগুলোর ব্যয় ছাড়িয়েছে প্রায় 3 লাখ কোটি টাকা, যার বেশিরভাগ দেশি ও বিদেশি ঋণ নিয়ে করা। এসব প্রকল্প বাস্তবায়নে দেশি ঋণের বড় অংশই টাকা ছাপিয়ে দিতে হয়েছে বিদায় নেওয়া সরকারকে। ফলে কমেছে টাকার মান, বেড়েছে মূল্যস্ফীতি। এতে এক সময়ের 6% মূল্যস্ফীতির হার ছাড়িয়েছে 14%, আর ঋণ ছাড়ায় 18.5 লাখ কোটি টাকা। তবে অর্থনীতির উন্নয়নে যে ব্যয় দেখানো হয়েছে তার বেশিরভাগ আত্মসাৎ এবং পাচারের অভিযোগ রয়েছে, যার পরিমাণ প্রায় 12 লাখ কোটি টাকা। একদিকে যেমন শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে রাষ্ট্রের অর্থ আত্মসাতের অভিযোগ, অন্যদিকে তাদের বিশেষ সুবিধা দেয়া বেসরকারি প্রতিষ্ঠানও ব্যাংক খাত থেকে ঋণের নামে হাতিয়ে নিয়েছে অর্থ, যার মধ্যে উল্লেখযোগ্য এস আলম ও সালমান এফ রহমান, যাদের কাছে এখন পর্যন্ত ব্যাংকের পাওনা পরিমাণের হিসাব পাওয়া গেছে প্রায় 3 লাখ কোটি টাকা। এছাড়া আরও বেশ কিছু ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যারা ঋণ নিয়ে ইচ্ছাকৃত খেলাপি হয়েছে। ব্যাংক খাতের মন্দ ঋণ থাকা প্রায় 6 লাখ কোটি টাকার 70%ই সেগুলো। গত 15 বছরের এমন লুটপাটের পতন ঘটে গত 5 আগস্ট। আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে গা ঢাকা দেয় বেশিরভাগ অর্থ পাচারকারীরা, আর বেরিয়ে আসতে থাকে একের পর এক অর্থ কেলেঙ্কারির কথা। পরবর্তীতে এই বেহাল অর্থনীতি সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। গত 15 বছরে দেশের অর্থনীতিকে যেভাবে পঙ্গু করা হয়েছে তা স্বল্প সময়েই পুরোটা সংস্কার সম্ভব নয় বলে জানিয়েছেন বিশ্লেষকরা। তবে স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে তা অনেকটাই পুনরুদ্ধারের পরামর্শ দিয়েছেন তারা। সেক্ষেত্রে মূল্যস্ফীতিকে সবার আগে প্রাধান্য দিয়ে কমানোর কথা বলা হয়েছে, কারণ অর্থনীতির যদি ক্ষতি হয় তাহলে সবচেয়ে বেশি চাপে থাকেন সাধারণ মানুষ। আর গত 1.5 যুগে একদিকে যেমন অর্থনৈতিক উন্নয়নের কথা শোনানো হয়েছে, অপরদিকে রূপান্তর করা হয়েছে তলাবিহীন ঝুড়িতে। তথ্যমতে আর্থিক খাতে যে সংস্কার করা হবে তার মধ্যে একটি হচ্ছে সরকারি আর্থিক ব্যবস্থাপনা, সেই সঙ্গে অভ্যন্তরীণ সম্পদ, সরকারি বিনিয়োগ, এডিপি, ভর্তুকি ও ঋণ
এবং ঘাটতি বাজেট অর্থায়ন বিষয়াদি থাকবে। এছাড়া মূল্যস্ফীতি ও খাদ্য ব্যবস্থাপনার মধ্যে থাকবে উৎপাদন, সরকারি কেনাকাটা ও খাদ্য বিতরণ। আর বাহ্যিক ভারসাম্যের মধ্যে থাকবে রপ্তানি, আমদানি, প্রবাসী আয়, সরাসরি বিদেশি বিনিয়োগ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বিদেশি অর্থায়নের প্রভাব ও ঋণ। এরই অংশ হিসেবে ইতিমধ্যে মন্দ ঋণ ও পাচার হওয়া অর্থ এবং ব্যাংক খাত সংস্কারে কাজ চলমান রয়েছে। আর বিগত বছরগুলোতে রপ্তানির বিপরীতে আমদানি যে ঘাটতি তৈরি হয়েছে, এতে ডলার সংকটের সাথে তলানিতে নেমে এসেছে রিজার্ভ। তাই সংস্কারের পাশাপাশি সুশাসন নিশ্চিত করা, সরকারি ব্যয় কমানো ও নির্দিষ্ট সময়ে প্রকল্প শেষ করার প্রতিও নজর দেওয়ার কথা জানান এই বিশেষজ্ঞ। আমাদের এখন অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং তার গুণগত মান উন্নত করতে হবে, এবং এটা যদি করা যায় তাহলে আমাদের অর্থনীতির যে চাপের মধ্যে পড়েছে সর্বসম্প্রতিকালে, সেটা মূল্যস্ফীতির চাপ হোক, আমাদের ব্যাংকিং খাতের যে ঋণ খেলাপি চাপ হোক, আমাদের যে রাজস্ব আহরণ আমরা করতে পারছি না, সেটার কারণে যে আমাদের একটা ঋণ নির্ভরতা, বিপজ্জনক এবং বাধ্যতামূলক একটা ঋণ নির্ভরতার মধ্যে আমরা পড়ে যাচ্ছি, সেটা নিরসন। সব জায়গাতে আমাদের সুশাসন দরকার হবে। অপরদিকে সামগ্রিক অস্থিতিশীলতাকে অর্থনীতির বিস্ফোরা বললেন এই অর্থনীতিবিদ। সেই সাথে দীর্ঘদিনের অপশাসন ও অবহেলার কারণে যে অবকাঠামো সমস্যা তৈরি হয়েছে, সেগুলোর সুনির্দিষ্ট চিকিৎসার কথা জানান তিনি। বর্তমানে যেটা অর্থনীতির সবচেয়ে বড় বিস্ফোরা বলে আপনি ধরতে পারেন, সেটা হলো সামষ্টিক অস্থিতিশীলতা। ইমিডিয়েটলি আমাদের কি করণীয়, তারপরে অন্যান্য যে কাঠামোগত সমস্যা দীর্ঘদিনের অবহেলা বা অপশাসনের কারণে তৈরি হয়েছে, সেগুলোকে আমরা কী ধরনের চিকিৎসা, সেখানে কী ধরনের সংস্কার করা হবে। শুধু সাময়িক সংস্কার নয়, ভবিষ্যতে যাতে এ ধরনের ক্ষতি আর না হয় সেজন্য রাজনৈতিক স্থায়ী সংস্কারের পরামর্শ বিশ্লেষকদের। আতাউর নিয়ন, এখন, ঢাকা। দেশের ঢাকা সিএমএম আদালতে আনা হয়েছে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে, এবং আদালত প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী আসিফ ইকবাল রয়েছেন সেখানে। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। আসিফ, সবশেষ কি দেখছেন আমাদেরকে জানাবেন। আমরা এখন আছি সিএমএম আদালতে। এখানে আমরা দেখতে পেয়েছি যে কিছুক্ষণ আগে, একটু আগেই আসলে উঠানো হয়েছে যে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে, টিপু মুন্সি সাবেক যিনি বাণিজ্যমন্ত্রী ছিলেন, তাকেও আজকে আদালতে তোলার কথা ছিল, কিন্তু তাকে আমরা এখনও গাড়ি থেকে নামাতে দেখিনি। তো আব্দুস সোবহান গোলাপের নামে রাজধানীর আদাবর থানায় পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় কিন্তু উনি 7 দিনের রিমান্ডে ছিলেন, এবং আজকে ওনার 7 দিন হচ্ছে। এবং আমরা ধারণা করছি, এখনো যেহেতু আমরা তথ্য পাইনি যে আসলে ওনাকে কোন মামলায় আজকে উঠানো হয়েছে আদালতে, কিন্তু আমরা ধারণা করছি যে ওই পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় তাকে হয়তো আজকে আদালতে তোলা হয়েছে, এবং হয়তো তাকে আরও রিমান্ডের জন্য বলা হতে পারে। এই জুলাইতে যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে হত্যাকাণ্ড বা যেই নারকীয় যে হামলার চিত্র ঘটেছে, সেই পরিস্থিতিতেই কিন্তু আসলে আব্দুস সোবহান গোলাপ এবং তার সাথে আরও বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা এবং সাবেক মন্ত্রী এমপিদের কিন্তু তাদের নামে মামলা করা হয়, এবং সেই মামলাগুলোরই একটি আসলে আদাবর থানায় পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলা। সেইখানে আব্দুস সোবহান গোলাপ সহ কিন্তু আরও বেশ কয়েকজন নেতাকে কিন্তু আসামি করা হয়েছে। আমরা মামলার নথি থেকে যা জানতে পারি, ওইখানে বলা হয়েছে যে পোশাক শ্রমিক রুবেল রাস্তা দিয়ে যাওয়ার পথে আসলে এলোপাথারি গুলির শিকার হন, এবং উনি সেখানে কিন্তু আসলে আক্রান্ত হন। এই মামলায় কিন্তু এর আগে আব্দুস সোবহান গোলাপকে কিন্তু আসলে 10 দিনের রিমান্ড চাওয়া হলে কিন্তু আদালত তাকে 7 দিনের রিমান্ড দেন, এবং যেই তার পক্ষের আইনজীবী ছিল তারা আসলে তাকে বলেছিলেন যে এই মামলায় আসলে তাকে যেন কোনো রিমান্ড দেওয়া না হয়, কিন্তু আদালত দুই পক্ষেরই যুক্তিতর্ক শুনে কিন্তু তাকে 7 দিনের রিমান্ড দিয়েছিলেন। এছাড়া আমরা যেটি জানতে পেরেছি যে গত এই 5ই আগস্ট
5ই আগস্ট যে আওয়ামী লীগ সরকারের পতন হয় তারপরেই কিন্তু আসলে আমরা দেখেছি যে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেই হত্যা এবং যেই ধরনের ছাত্রদের বিরুদ্ধে যে ধরনের আক্রমণ বলা যেতে পারে এবং বিভিন্ন ধরনের যে তারা যে বিভিন্ন ধরনের সংঘাতের শিকার হয় সেই বিরুদ্ধে কিন্তু একের পর এক মামলা হতে থাকে। তাদেরই আসলে একটি মামলায় কিন্তু আসলে টিপু মুন্সি আব্দুস সোবহান গোলাপকে কিন্তু আসলে আসামি করা হয়েছে। আজকে আদালতে আমরা সকাল থেকেই দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু সকাল থেকেই আসলে বাড়তে থাকে। আসলে যেটি এর আগে যে ভিভিআইপি যেই আসামিরা ছিল তাদের ক্ষেত্রে যেরকম আমরা দেখতে পেয়েছি পুলিশ এবং আর সেনাবাহিনীর সদস্যদের যে একটি সরব উপস্থিতি, আসলে এখানে নিরাপত্তার দিকটা আসলে সর্বাধিক প্রাধান্য দেওয়া হচ্ছে। কারণ এর আগে যখন শুরুর দিকে যখন অন্যান্য আসামিদের আনা হচ্ছিল তখন আমরা দেখেছি যে বিভিন্নভাবে তাদের উপরে আক্রমণের ঘটনা কিন্তু ঘটেছে। সেই আক্রমণের ঘটনা ঠেকাতেই আসলে সকালবেলা সাত সকালেই কিন্তু আসলে তাদের ইদানিং আমরা দেখছি যে আদালত প্রাঙ্গণে উপস্থাপন করা হচ্ছে এবং খুব দ্রুত সময়ে তাদের শুনানি করে কিন্তু তাদের আবার স্বস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ এই নিরাপত্তার দিকটি আসলে এখন সবচেয়ে প্রাধান্য দিয়েই কিন্তু আসলে এই কাজটি করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো এখন পর্যন্ত আসলে কোন মামলা এবং কোন প্রেক্ষিতে আব্দুস সোবহান গোলাপকে আদালতে তোলা হয়েছে সেটি জানা না গেলেও আমরা পরবর্তী বুলেটিনে কিন্তু জানানোর চেষ্টা করব যে কোন মামলায় তাকে আদালতে তোলা হয়েছে এবং তার কি রিমান্ড মঞ্জুর বা অন্যান্য যা যা আপডেট আছে সেটা আমরা জানানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছে সর্বশেষ। সহকর্মী আসিফ ইকবাল যুক্ত হচ্ছিলেন সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে, জানাচ্ছিলেন সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি এবং আব্দুস সোবহান গোলাপকে আদালত প্রাঙ্গণে হাজির করা হয়েছে। এ বিষয়ে সবশেষ। দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক সমৃদ্ধ হওয়ার পাশাপাশি গেল কয়েক বছর ধরে বাড়িয়েছে দুশ্চিন্তাও। যেখানে অন্যতম প্রভাবক হিসেবে কাজ করেছে প্রতিবেশী দেশ ভারত, নিজেদের পোশাক শিল্পকে এগিয়ে নিতে নজর দেয় বাংলাদেশের তৈরি পোশাকে। ভারতের বাজারে বাংলাদেশের পোশাকের প্রবেশাধিকার সীমিত করতে নেওয়া হয় নানা কৌশল। তবে সেসব কৌশল বাস্তবায়ন হলে দেশের পোশাক খাত ধ্বংসের মুখে পড়ত বলে দাবি অর্থনীতিবিদ ও খাত সংশ্লিষ্টদের। আরও জানাচ্ছেন মুন্নাফ রশিদ। সুই সুতা, কাপড় আর শ্রমিকের বন্ধন 40 বছরেরও বেশি পুরাতন। মাত্র 23 লাখ টাকার বাজার এখন প্রায় 5,000 কোটি ডলার ছুঁয়েছে। 80-র দশকে শুরু হওয়া এ শিল্পে যুক্ত হয়েছে শত শত কারখানা। আন্তর্জাতিক মানদণ্ডে শীর্ষ 100 কারখানার 50টি বাংলাদেশে, আর সবুজ কারখানা 200 ছাড়িয়েছে। দেশের শীর্ষ এই রপ্তানি খাত যত সমৃদ্ধ হয়েছে, দুশ্চিন্তা যে পিছু ছেড়েছে তা নয়। বড় ধাক্কা আসে 2013 সালে। তবুও বিশ্বের দ্বিতীয় শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ হলেও খাতটির জন্য পরিকল্পিত শিল্পনগরী করতে পারেনি বাংলাদেশ। যদিও এদিক থেকে অনেকটা এগিয়েছে ভারত। বস্ত্র ও পোশাক খাতকে এগিয়ে নিতে বস্ত্রপল্লী তৈরি সহ গুজরাট, বিহার, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে নানা প্রণোদনার ঘোষণা দিয়েছে সরকার। নিজেদের পোশাক শিল্পকে এগিয়ে নেওয়ার পাশাপাশি ভারতের কুনজর পড়ে বাংলাদেশের পোশাক খাতে, যার বাস্তবায়ন দৃশ্যমান হয় কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের টানা 4র্থ মেয়াদের শুরুতেই। ভারতের বাজারে তৈরি পোশাকের প্রবেশাধিকার সংকুচিত করতে নতুন বাজারের তালিকা থেকে ভারতের নাম বাদ দেয়া হয়। তবে তীব্র সমালোচনার মুখে তা পরিবর্তন করলেও 30 জানুয়ারির ওই প্রজ্ঞাপনে প্রণোদনা কমানোর যে সিদ্ধান্ত হয়েছিল তা পরবর্তী 6 মাসে আরও বেড়েছে। শুল্ক, বন্ড ও ডিউটি ড্রব্যাকের পরিবর্তে বিকল্প নগদ সহায়তার পরিমাণ 4% থেকে 1.5%, ইউরো অঞ্চলে পোশাক রপ্তানিতে বিশেষ সহায়তা 2% থেকে 0.5%, নতুন বাজারে 2% কমানো হয়েছে। এছাড়া বিশেষ নগদ সহায়তা 0.3% করা হয়েছে। এসব সিদ্ধান্তে মনোবল হারিয়েছেন তৈরি পোশাক উদ্যোক্তারা। এমন পরিস্থিতিতে চলতি বছরের প্রথম 7 মাসে কমেছে রপ্তানিও। এসবের ভূমিকায় সাবেক বাণিজ্য সচিব তপনকান্তি ঘোষ ছিলেন বলে দাবি রপ্তানিকারকদের। এই প্রণোদনাটা কমানো একটা প্রিম্যাচিওর। এর পিছনে কি উদ্দেশ্য আছে, আই এম এ বিজনেসম্যান, আমি তো আপনাকে সব এটা বলতে পারবো না, বাট ডেফিনেটলি আমাদের মনে হয়েছে কোনো একটি মহল থেকে এটা গাইডেডলি আমাদের গার্মেন্টস সেক্টরকে তাকে একটু দমিয়ে দেওয়ার, কিংবা গার্মেন্টস সেক্টর যেভাবে আমরা এগিয়ে যাচ্ছিলাম 10% গ্রোথ কোভিডের পর থেকে প্রতি বছর, সেটিকে দমিয়ে দেওয়ার একটা চেষ্টা কিন্তু আমাদের এখানে দেখতে পেয়েছি বলে আমার মনে হয়েছে। এলডিসি গ্রাজুয়েশন তো 2026 সালে, তাহলে 2024 সালে কেন এটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে? এখানে কোনো রহস্য আছে কিনা সেটা সরকার খুঁজে বের করবে। এলডিসি গ্রাজুয়েশনের 3 বছর পর পর্যন্ত এটা পেতে পারতাম। তাহলে সরকার দেশের স্বার্থে বাংলাদেশ ব্যাংক সেটাকে সেই সময়টা বা সেই সুযোগটা না নিয়ে
কেন এটাকে তড়িঘড়ি করে বন্ধ করে দেওয়ার পায়তারা করলো বা উদ্যোগ নিল, এইটা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ এই জায়গাটা। দেশীয় কাঁচামাল শিল্প ধ্বংস হয়েছে নানা চক্রান্ত। দেশে প্রায় 510টি স্পিনিং মিলের বাৎসরিক সুতা উৎপাদনের সক্ষমতা রয়েছে প্রায় 1.5 কোটি বেল, যা পোশাক শিল্পের প্রায় 75% সুতার চাহিদা পূরণে সক্ষম। তবুও এ খাতের অনেক উদ্যোক্তা সুতা আমদানি করেন। দেশে আমদানিকৃত সুতার প্রায় 75% আসে ভারত থেকে। কিন্তু কেন? মূলত দেশীয় কাঁচামাল কিংবা দেশি সুতা ব্যবহারে উৎপাদিত পোশাক রপ্তানিতে যে 5% নগদ সহায়তা দেয়া হতো তা কমিয়ে আনা হয়েছে 3% ঘরে। এতে তৈরি পোশাকের কাঁচামাল আমদানিতে ভারতমুখী হচ্ছেন ব্যবসায়ীরা, আর ধ্বংসের মুখে পড়ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প। ভারত থেকে সুতা আমদানির একটা পথ দিয়ে দেওয়া হয়েছে, যেটার থেকে সুতা আনলে আমাদের ভালো হবে। আমাদের যে একটা অ্যাডভান্টেজ ছিল, আমরা কিন্তু কম্পিটিশনে ইন্ডিয়ার থেকে অলওয়েজ বেটার করছিলাম। আমাদের রপ্তানি অলমোস্ট 4 times দেন ইন্ডিয়ার এক্সপোর্ট। আমরা যখনই আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে বিভিন্ন ব্যাপারে কোঅপারেশনের জন্য আলোচনা করেছি, তাদের টেক্সটাইল মিনিস্ট্রির সাথে আলোচনা করেছি, আমরা দেখেছি তারা এই খাতটা নিয়ে সবসময় একটু ঈর্ষান্বিত, এবং এটিরই একটা প্রতিফলন আমরা লাস্ট 1 বছর, স্পেশালি লাস্ট ইলেকশনের পর থেকে আমরা দেখতে পেয়েছি। আমার একটা $36,20,000 একটা অর্ডার, তাতে বর্তমানে যে ইনসেন্টিভের হার আছে তাতে আমি $54,300 আমি ইনসেন্টিভ পাবো। রপ্তানি করার পরে প্রসিডিউরালাইজের পরে আবেদন করব, এর 1-1.5 বছর পরে গিয়ে আমি ইনসেন্টিভটা পাবো। যদি ইন্ডিয়া থেকে সুতাটা আনি 590 টন সুতায় 28 সেন্ট করে কম দামে আমি পাচ্ছি, তাহলে আমার আসে $1,64,000। এখনই আমি এটাকে সাশ্রয় করতে পারছি। তো আমি কি তাহলে $54,000 1.5 বছর পরে ওইটা পাওয়ার জন্য বসে থাকবো? আলটিমেটলি আমার যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, স্পিনিং মিলগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে আমদানি নির্ভর একটা রপ্তানি শিল্পে পরিণত হচ্ছে আমাদের এই নেটওয়ার্কটা। বিতর্কিত ভোটে নির্বাচিত আওয়ামী সরকার 15 বছর ধরে ভারতকে বিশেষ বাণিজ্যিক সুবিধা দিয়ে আসছে বলে মনে করেন অর্থনীতিবিদরাও। বলেন, এসব সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দেশের পোশাক খাত ধ্বংস হবে, পক্ষান্তরে ভারত এগিয়ে যাবে। এই অবস্থায় দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে এমন বিষয় ছাড়া ভারতের সাথে অন্য সকল চুক্তি পুনর্বিবেচনার কথা বলছেন অর্থনীতিবিদরা। এই দীর্ঘ সময়ের মধ্যে যে পরিমাণ ব্যাকলগ ক্রিয়েট করা হয়েছে একটা বিশেষ দেশকে সুবিধা দেওয়ার জন্য, বিশেষ করে ভারত, আপনি শুধুমাত্র পোশাক খাত বলছেন, আমি বলবো যে বিদ্যুৎ খাত, ঠিক তেমনি আমাদের যে ইন্টারনাল আরও বায়োলেটারাল যে ইস্যুগুলো আছে, যেখানে আমাদের বাংলাদেশ হিসেবে বাংলাদেশের স্বার্থটা দেখার কথা ছিল, বাট যে কোনো কারণে হোক, যেহেতু প্রিভিয়াস সরকারের কোনো জনগণের সাপোর্ট ছিল না, ইন্ডিয়া থেকে সাপোর্টের কারণে ওনাকে ক্ষমতায় থাকতে হয়েছিল, তখন উনি কিন্তু ইন্ডিয়ার স্বার্থটাই দেখেছে এবং ব্যবসা হিসাবে ইন্ডিয়ার সেটা তার বিজনেস এক্সপান্ড করেছে। তো আমাদের এই শিল্পগুলো যাতে দেশে বসে যায়, পার্শ্ববর্তী দেশের যেহেতু ওই ক্ষেত্রে কন্ট্রিবিউশন কম, এটাতে বেড়ে যায়, তাহলে এটা একটু হচ্ছে সরকারের পলিসির পার্ট। ইন্ডিয়া নির্ভরতা না কমালে আমাদের দেশেও যে শিল্প ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো মুখ থুবড়ে পড়বে। বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে চীনের পরেই বাংলাদেশের অবস্থান। ভারত শীর্ষ 3-এ না থাকায় বাংলাদেশের দ্বিতীয় অবস্থান কিংবা বাংলাদেশকে টপকে যাওয়া খুব সহজ নয়। তবে আওয়ামী সরকারের বাণিজ্য মন্ত্রণালয় যে সব সিদ্ধান্ত নিয়েছিল তা যে তৈরি পোশাক শিল্পের জন্য ইতিবাচক নয়, সেটি খোলা চোখেই বোঝা যায়। আর তা বাস্তবায়ন হলে পোশাক শিল্প কোন পথে যেত সে প্রশ্নও থেকে যায়। তাই নতুন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে পোশাক শিল্পকে কতটা প্রাধান্য দিবে সেটি দেখার অপেক্ষায় রপ্তানিকারকরা। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। বরিশালে লাইসেন্স করা অস্ত্রের বৈধতা বাতিলের পর ব্যবহার বন্ধে শুরু হয়েছে তৎপরতা। সম্প্রতি অস্ত্রের অবৈধ ব্যবহারের ঘটনায় 2টি আগ্নেয়াস্ত্র জব্দ করেছে পুলিশ। সরকারি নির্দেশে নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স স্থগিত করা আগ্নেয়াস্ত্র থানায় জমা না দিলে শাস্তির আওতায় পড়বেন সংশ্লিষ্টরা। অস্ত্র উদ্ধারে যথাযথ ব্যবস্থা নেয়ার এখনই সময় বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। দেশে ব্যক্তি পর্যায়ে নিরাপত্তা নিশ্চিতে আগ্নেয়াস্ত্র রাখার রীতি অনেক আগে থেকেই চলে আসছে। এক্ষেত্রে নানা রকম শর্ত পূরণের পরও অস্ত্র ছাড়া আবেদনকারী ব্যক্তির নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। প্রশাসন এ বিষয়ে নিশ্চিত হলেই সনদ প্রদান করে। শুধু আত্মরক্ষার্থে সনদপ্রাপ্ত অস্ত্র ব্যবহার করা যাবে। অন্যকে ভয় দেখানোর জন্য বৈধ অস্ত্র ব্যবহার ও প্রদর্শন করা যাবে না। কিন্তু এই নিয়ম না মানার নজিরও রয়েছে। সম্প্রতি বরিশালে এমন ঘটনায় 2টি আগ্নেয়াস্ত্র জব্দ করেছে পুলিশ। সাম্প্রতিক অভিজ্ঞতায় আমরা দেখেছি হীন রাজনৈতিক স্বার্থে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহারের মধ্য দিয়ে জনমনে
আতঙ্ক সৃষ্টি করেছে। এটার যে আইনানুগ যে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য আমরা ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছি। আগ্নেয়াস্ত্রের গুলি কেনার ক্ষেত্রেও জেলা প্রশাসকের অনুমতি লাগবে। আর কতগুলো গুলি আছে তার হিসেব থানা ও জেলা প্রশাসকের কার্যালয়কে জানাতে হবে। অন্য কেউ এই অস্ত্র ব্যবহার করতে পারবে না। এত সব শর্ত থাকলেও ঘটছে অনিয়মের ঘটনা। ইতোমধ্যে গেল ১.৫ দশকে দেয়া লাইসেন্স স্থগিত করে আগ্নেয়াস্ত্র ও গুলি থানায় জমাদানের নির্দেশ দিয়েছে বর্তমান প্রশাসন। সামরিক এবং বেসামরিক কর্মকর্তা কর্মরত আছেন, এর বাইরে যারা আছেন তাদের নিকটস্থ থানায় অস্ত্র এবং গোলাবারুদ জমা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। তো এই আদেশ যারা ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভয়ভীতির জন্য অথবা ভয়ভীতির উদ্রেক হতে পারে এমন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে না, এমনকি প্রদর্শনও করা যাবে না। আর এটি করা হয়ে থাকলে কিন্তু আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল হয়ে যাবে। বরিশালে বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের সংখ্যা রয়েছে 210টির মতো, আর সারা দেশে এই সংখ্যা 50,000-এর কাছাকাছি। অবৈধ অস্ত্র যে ধরনেরই হোক তা জননিরাপত্তা বিঘ্নিত করে। সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারে এখনই উপযুক্ত সময় বলে মনে করেন এই আইন বিশেষজ্ঞ। এটাই এখন সর্বোত্তম সময় যে অবৈধ অস্ত্র আছে কিনা, থেকে থাকলে সেগুলো খুঁজে বের করা, বাজেয়াপ্ত করা এবং এই অবৈধ অস্ত্রধারীদের শাস্তির মুখোমুখি করা, এবং একই সাথে এটা করার মাধ্যমে মানুষের মনে নিরাপত্তার বোধ ফিরিয়ে আনা। নিয়ম ভঙ্গ করে আগ্নেয়াস্ত্রের অপব্যবহার করলেই তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। যদি হীন স্বার্থে এই ধরনের বৈধ অস্ত্রের অবৈধ প্রয়োগ ঘটাতে চাই তাদের বিরুদ্ধে আমরা বলবো যে তাদের সম্পর্কে তথ্য আমাদেরকে জানান এবং সেই তথ্যের নিরিখে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। 2009 সালের 6 জানুয়ারি থেকে দেয়া বৈধ অস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী 3 সেপ্টেম্বরের মধ্যে অস্ত্র ও গোলাবারুদ থানায় জমাদানের নির্দেশ দেওয়া হয়েছে। ফিরদাউস সোহাগ, এখন বরিশাল। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আবারও সঙ্গে থাকুন। বিরতির পর দেখছেন এখন সকাল। সরবরাহ ঘাটতির অজুহাতে রাজশাহীর মাছ বাজারে ঊর্ধ্বমুখী, তবে উল্টোচিত্র ঝালকাঠির মাছের বাজারে সপ্তাহ ব্যবধানে কমেছে বেশিরভাগ মাছের দাম। সরবরাহ স্বাভাবিক থাকায় স্বস্তিতে আছেন নওগাঁর সবজি বাজারের ক্রেতারা। নিত্যপণ্যের সরবরাহ বাজার দর নিয়ে আরও জানাতে রাজশাহীর খড়খড়ি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুম আক্তার, এবং ঝালকাঠি ও নওগাঁ থেকে যোগ দেবেন আলামিন তালুকদার ও আব্বাস আলী। শুরুতে মাসুম, আপনার কাছে যেতে চাই, রাজশাহীতে মাছের সরবরাহ সংকটের কারণ কি বলছেন ব্যবসায়ীরা? কেজিতে কত টাকা করে বেড়েছে মাছের দাম জানাবেন। শাফিন, গেল বেশ কিছুদিন ধরে কিন্তু রাজশাহীর যে মাছের আড়তগুলো রয়েছে স্থানীয়, সেই আড়তগুলোতে কিন্তু মাছের সরবরাহ খানিকটা কম, সেটি কিন্তু জানাচ্ছেন এখানকার যারা আড়তদার রয়েছেন, পাইকাররা রয়েছেন। তারা বলছেন যেহেতু কাঁচা শাকসবজি এবং মাছের আসলে সরবরাহের উপরে ভিত্তি করেই কিন্তু প্রতিদিনের দাম তারা নির্ধারণ করেন। যেহেতু আজকেও কিন্তু গত কয়েকদিনের মতোই রাজশাহীর খড়খড়ি পাইকারি যে মাছের আড়তটি রয়েছে সেখানে সব ধরনের চাষের মাছের সরবরাহ কমেছে বেশ খানিকটা, এবং এতে করে দামে কিন্তু একটি ভালো প্রভাব আমরা লক্ষ্য করছি। আজকে কিন্তু প্রতি কেজি মাছে প্রায় সব ধরনের যে বড় বা ছোট বা মাঝারি আকারের যে মাছগুলো রয়েছে চাষের, সেগুলোর কিন্তু দাম আজকে কেজিতে 50 থেকে 60 টাকা বাড়তি যে দাম সেটিতে কিন্তু কেজিতে বিক্রি হচ্ছে। এবং এর কারণ হিসেবে কিন্তু এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, যারা খুচরা ব্যবসায়ীরাও এখানে এসেছেন আসলে মাছ কিনে নিয়ে স্থানীয় বাজারে নিয়ে যেতে, তারা বলছেন যেটি যে পুকুরের আসলে রাজশাহীতে যে উপজেলা পর্যায়ে আসলে যে প্রায় 300 অধিক যে পুকুর রয়েছে সেখানে কিন্তু মাছের চাষ হয়, এবং পর্যাপ্ত মাছের চাষ হওয়ার পরেও আসলে এই বৈরী আবহাওয়ার কারণে, অর্থাৎ যে বর্ষা মৌসুম সেটি চলে যাওয়ার পরেও আসলে মাছের বাজারে এখন পর্যন্ত মাছ চাষিরা সেই পরিমাণ ধরতে পারছে না, যেটি
যেটি বলছেন যে প্রতিনিয়তই যেহেতু আসলে থেমে থেমে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে পুকুরগুলোতে মাছ কিন্তু ধরতে পারছে না। আরেকটি বিষয় বলে দিতে চাই যে আজকে মাছের দরগুলো যদি একটু জানিয়ে দিই, রুই মাছ বিক্রি হচ্ছে 310 টাকা থেকে 320 টাকা, এছাড়া কাতল মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকায়, পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকায়, এছাড়া মিরকা যেটি সেটি 220 থেকে 280 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি আসলে এখানে সিলভার, তেলাপিয়া, পুঁটি, এছাড়া গ্রাস কাপ, পাশাপাশি কিন্তু ব্রিগেড জাতের যে বড় বা আকার ভেদে আসলে আমরা দেখেছি 1 কেজি থেকে শুরু করে এখানে 8 কেজি 9 কেজি পর্যন্ত যে বড় আকারের মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু এই আড়তে প্রতিদিনই ওঠে এবং সকাল থেকেই এই আড়তটি কিন্তু ক্রেতা বিক্রেতাদের ভিড়ে কিন্তু জমজমাট হয়ে ওঠে। আজকেও বিষয়টি কিন্তু তেমনই এবং এখানে এখন পর্যন্ত মাছ যে আড়তদার এবং পাইকারদের সমন্বয়ে আসলে মাছ ওজন দেওয়ার মাধ্যমে দাম নির্ধারণ করে সেটি কিন্তু স্থানীয় বাজার সহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর যে কাজ গাড়িতে করে সেটিও কিন্তু তারা গাড়ি আমরা দেখছি যে সাজানোর যে কাজটি সেটি তারা করছেন এই মুহূর্তে। এই ছিল শাফিন আমার কাছে রাজশাহীর খড়খড়ি মাছের আড়ত থেকে মাছের দরদামের সর্বশেষ। রাজশাহীর খবর জানছিলাম। উল্টো চিত্র ঝালকাঠিতে আলামিন তালুকদার আছেন, সেখানে জানাবেন যে ঝালকাঠিতে মাছের দাম সপ্তাহ ব্যবধানে ঠিক কত টাকা কমেছে, বাজারে ক্রেতা বিক্রেতার উপস্থিতি কেমন? শাফিন ধন্যবাদ। সামুদ্রিক মাছের সরবরাহ বেড়েছে, পাশাপাশি ইলিশের সরবরাহ বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে কিন্তু স্থানীয় পর্যায়ে মাছ ধরার মৌসুম চলছে, অর্থাৎ স্থানীয় খাল বিলে কিন্তু থেকে দেশীয় প্রজাতির মাছ ধরতে পারছেন জেলেরা। এ কারণে বাজারে চাহিদা অনুযায়ী মাছের সরবরাহ রয়েছে, তাই মাছের দাম গেল সপ্তাহের তুলনায় অনেকটাই কম দামে কিনতে পাচ্ছেন। আমি সকালে বাজার ঘুরে দেখেছি এবং স্থানীয় যে মাছ ব্যবসায়ী এবং ক্রেতাদের সাথে কথা বলেছি এবং দেখেছি তাদের মধ্যে এক ধরনের স্বস্তি বিরাজ করছে। বিক্রেতারা বলছেন যে গেল সপ্তাহের তুলনায় মাছের দাম কিছুটা কম হয়, তাদের বেচা বিক্রি বেড়েছে এবং সাধারণ যে ক্রেতা তারা এই মাছের দাম কম হয় তাদের যে সাধ্য মতো পছন্দের মাছ কিনতে পারায় তাদের মধ্যেও এক ধরনের স্বস্তি দেখা যাচ্ছে। আর শাফিন, আজকের বাজারে বিক্রি হচ্ছে এমন কিছু মাছের দাম আমি জানিয়ে দিচ্ছি। আজকের বাজারে ছোট সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকা কেজি দরে, মাঝারি সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকা কেজি দরে। এর চেয়ে একটু বড় অর্থাৎ 1 কেজি সাইজের যে ইলিশ মাছ রয়েছে সেই ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকা কেজি দরে। শাফিন, গেল সপ্তাহে যে রুই মাছ 300 বা 320 টাকা কেজি দরে বিক্রি হয়েছে সেই ইলিশ মাছ কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 280, সেই রুই মাছ বিক্রি হচ্ছে 280 টাকা কেজি দরে, কাতল মাছ বিক্রি হচ্ছে 250 টাকা কেজি দরে। পাশাপাশি যে চাষের কই মাছ রয়েছে সেই কই মাছ কিন্তু মাত্র 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি দরে। এছাড়া পাঙাশ মাছ বিক্রি হচ্ছে 160 টাকা, তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে এবং বিভিন্ন প্রজাতির কিন্তু পোয়া মাছ পাওয়া যাচ্ছে, সেই পোয়া মাছ মাত্র 60 টাকা থেকে শুরু করে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যান্য যে কার্প জাতীয় মাছ রয়েছে সে সমস্ত মাছের দামও কিন্তু 30 থেকে 50 টাকা পর্যন্ত কমেছে। তো এই মাছের দাম কিন্তু আরো কয়েকটা দিন কম থাকবে এমনটাই বলেছে। জি, ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল মাছ বাজার পরিস্থিতি সবচেয়ে। শাফিন, এবারে মাছ থেকে একটু সবজির বাজারে যেতে চাই। আব্বাস আলী রয়েছেন নওগাঁয়। আব্বাস, জানাবেন যে সবজির দাম কেমন দেখছেন, বাজারে সরবরাহ কেমন? শাফিন, নওগাঁ পৌর পাইকারি বাজারে আসলে সব ধরনের সবজির সরবরাহ স্বাভাবিক রয়েছে। এতে করে বলা যায় যে সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে 20 থেকে 50 টাকার মধ্যে। এতে করে যারা ভোক্তা রয়েছেন তাদের মধ্যে স্বস্তি রয়েছে। তবে বিভিন্ন ধরনের যে শাক রয়েছে সেগুলোর দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর পাইকারি বাজারে। এই বাজারে ভোর থেকে আসলে আশপাশে যারা কৃষক রয়েছেন তারা তাদের উৎপাদিত শাকসবজি এখানে বিক্রি করার জন্য নিয়ে আসছেন। এখানে যদি বলি যে বেগুন বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি, করলাও বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা, বরবটিও প্রায় 40 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং ঢেঁড়স মূলা বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি। পেঁপের দাম কিছুটা কমেছে, বলা যায় যে 4 টাকা করে কমে বিক্রি হচ্ছে 20 টাকা কেজি। পটল বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি। কাঁকলের দাম 2 টাকা করে কমেছে, বলা যায় যে এখন বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি। তবে লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 25 থেকে 30 টাকা পিস এবং যেটি বলছিলাম আর কি শাকের সরবরাহ কিছুটা কমেছে, যার
যার কারণে আসলে সব ধরনের লাল সবুজ সবুজ যে শাকগুলো রয়েছে সেগুলোর দাম কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা কেজি পর্যন্ত। মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 25 টাকা কেজি এবং শসা বিক্রি হচ্ছে 30 টাকা কেজি। বলা যায় যে আসলে বাজারে সব ধরনের সবজি সরবরাহ স্বাভাবিক থাকায় স্থিতিশীল হয়েছে। আলুর দাম 50 থেকে 58 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে এবং মরিচ বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা কেজি। বলা যায় যে পাইকারিতে সবজির দাম যদি কমে বা বাড়ে সেই প্রভাব পড়ে খুচরা বাজারে। এই ছিল আমার কাছে খুচরা পাইকারি বাজার থেকে সবজির দাম দর নিয়ে সবশেষ। বাজার পরিস্থিতি জানাতে নওগাঁ থেকে সহকর্মী আব্বাস আলী, এর আগে ঝালকাঠি থেকে আলামিন তালুকদার এবং রাজশাহী থেকে মাসুম আক্তার যুক্ত হয়েছেন। এখন সকালে একটা বিরতি নিয়ে ফিরছি, আবারও সঙ্গে থাকুন। ফিল্ম বিরতির পর দেখছেন এখন সকাল। বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতির মুখে পড়েছেন চাঁদপুরের হাজারো পান চাষে। পানি নিষ্কাশনের অভাবে নষ্ট হয়েছে কম বেশি প্রায় সব পানের বরজ। ইতিমধ্যে প্রায় 6 কোটি টাকা লোকসান হয়েছে কৃষকদের। ক্ষতি পুষিয়ে নিতে আর্থিক সহায়তার পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান চান কৃষকরা। সহকর্মী তালহা জুবাইরের প্রতিবেদন দেখুন বিস্তারিত। পান চাষের জন্য সুপরিচিত চাঁদপুরের হাইমচর উপজেলা। পান চাষ করে জীবন চালান এই জনপদের হাজারো কৃষক। পার্শ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলাতেও কম নয় পান চাষির সংখ্যা। কিন্তু চলতি বছর অতিবৃষ্টিতে হাইমচর উপজেলার নয়ানী, লক্ষ্মীপুর, নীলকমল, আলগি, চরভৈরবী সহ প্রতিটি এলাকার পানের বরজ পানিতে তলিয়ে গেছে। সাথে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন। হাইমচর উপজেলার মহজমপুর গ্রামের পান চাষি আবু তাহের পানের বরজে পরিবারের সদস্যদের নিয়ে করছেন পানি নিষ্কাশনের কাজ। ইতোমধ্যে 2টি পান বরজের একটি নষ্ট হয়ে গেছে, অপরটি রক্ষায় চেষ্টা করছেন প্রাণপণ। পানি থাকার কারণে আমাকে বোর সব মরিয়া দেখতে আছে লতা। পানিটা থাকলে আমাকে লতার কিছু থাকে না। বৃষ্টি হলে বোর ডুবে যায়, হেলিগা নানা বললা কে চালে হেলিগা আমরা একটু পানি হিসেবে দিতেছি। একই উপজেলার আরেক পান চাষি হেনা বেগম 10 লাখ টাকা ব্যয়ে তৈরি পানের বরজে এখন কোমর সমান পানি। আগামীতে চাষাবাদ নিয়ে চিন্তার ভাঁজ হেনার কপালে। লতা লাগানোর পরে বৃষ্টির বন্যা দেখা গেছে। বন্যা দেখানোর পর 15 দিন পরে পান বেচতে পারতাম, তাও বেচতে পারি না, বন্যার কারণে কমার হিমান পানি হয়ে গেছে। শুধু আবু তাহের কিংবা হেনা বেগমই নয়, জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হাইমচর ও ফরিদগঞ্জ উপজেলার হাজারো পান চাষি। প্রায় প্রতি বছর বর্ষায় বৃষ্টির পানি জমে ক্ষতিগ্রস্ত হন তারা। এবারও বৃষ্টি ও জোয়ারের পানিতে অন্তত 6 কোটি টাকার ক্ষতি হয়েছে। তাই সরকারি সহায়তার পাশাপাশি পানি নিষ্কাশনের জন্য বেড়িবাঁধে স্লুইস গেট নির্মাণের দাবি তাদের। আমাদের ফানেবুর সব শেষ, একটা সাইডা দিয়েছি, অনেক কিছু আছে। এভাবে যদি প্রত্যেক বছর হয় আমরা তো এগুলো করবো না, তাহলে কীভাবে করবো? এই যে এখন করবো, আবার পানি এসে আবার নষ্ট করবো। আমরা অনেক কি করে খামু ওই চিন্তায় আমরা খুব অস্থির আছি। কালভারটা করলে আমাকে ভালো হয়, আমাকে বড় দাবি হইলে কালভারটার লিগা। জেলা কৃষি বিভাগ জানায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তালিকা পাঠানো হবে। ভবিষ্যৎ যদি পরিকল্পনা এভাবে থাকে যে বাঁধের ভিতরে যদি পানি অপসারণের জন্য সুইচ গেট সহ অন্যান্য যে নিষ্কাশন নালা তৈরি করে যদি পানি দ্রুত অপসারিত হয়, তাহলে কিন্তু এই যে পান বা অন্যান্য ফসলের যে জলাবদ্ধতা সেটা কিন্তু দ্রুত সময়ে পানি অপসারিত হবে। চাঁদপুরে মহানলী, চালতাকোঠা, নরডোক, কালিডোক জাতের পান চাষ করা হয়। বছরে প্রায় 1600 মেট্রিক টন পান উৎপাদন হয় এখানে। পান চাষে বছরে লেনদেন হয় প্রায় 100 কোটি টাকা। তালহা জুবাইর, এখন চাঁদপুর। এখন সকালে ফিরছে আরও একটা বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরলাম, দেখছেন এখন সকাল। ক্ষুধা থেকে মুক্তি পেতে কিডনি বিক্রি, ক্রেতা খুঁজতে ফেসবুকে পোস্ট, শুনতে অবাস্তব মনে হলেও ক্রেতাও মিলে যাচ্ছে এভাবেই। বলছি পাশের দেশ মিয়ানমারের হতদরিদ্র মানুষের কথা। একটি কিডনির দাম $3000 বেশি। সম্প্রতি CNN-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। আরও জানাচ্ছেন নুজহাত কামাল।
স্ত্রী সন্তান টানা ৩ দিন না খেয়ে থাকার পর মিয়ানমারের ম্যান্দালে শহরের একটি ইন্টারনেট ক্যাফেতে ঢুকেছিলেন পেশায় পণ্য সরবরাহকারী গাড়ি চালক, যার ছদ্মনাম মংমং। সময় ২০২২ সালের শেষ দিকে। এর কয়েক মাস পর ২০২৩ সালের জুলাইয়ে নিজের কিডনি প্রতিস্থাপন অস্ত্রোপচারের জন্য ভারতে যান ওই ব্যক্তি। ধনাঢ্য এক চীনা বার্মিজ ব্যবসায়ীর কাছে মংমং নিজের কিডনি বিক্রি করেন বার্মিজ মুদ্রায় ১ কোটি কিয়াত বা $৩,০০০ বেশি মূল্যে। ২০১৯ সালের তথ্য অনুযায়ী একটি কিডনি বিক্রির এ অর্থ মিয়ানমারের শহরাঞ্চলের সারা বছরের গড় আয়ের প্রায় দ্বিগুণ। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের বছরব্যাপী অনুসন্ধানের প্রেক্ষিতে প্রকাশিত প্রতিবেদনটি মংমংয়ের ঘটনা দিয়ে শুরু হলেও এটি কেবল মংমংয়ের একার গল্প নয়। সিএনএন বলছে, নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির জন্য মরিয়া মিয়ানমারের অতি দরিদ্র জনগোষ্ঠীর অনেকেই ধনীদের খোঁজে তন্ন তন্ন করে চষে বেড়াচ্ছেন ফেসবুক। দালালদের ধরে ভারতে গিয়ে অঙ্গ বিক্রি ও প্রতিস্থাপন করছেন, যা অবৈধ দুই দেশেই। অঙ্গ বিক্রেতা, ক্রেতা আর দালাল এমন অন্তত ২৪ জন ব্যক্তির সঙ্গে কথা বলেছে সিএনএন। খুঁজে বের করেছে বার্মিজ ভাষায় পরিচালিত ফেসবুকের অন্তত ৩টি গ্রুপ। এ বিষয়ে জানতে চাওয়া হলে ফেসবুকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা একটি অনলাইন গ্রুপ মুছে ফেলার কথা জানালেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ কেনাবেচার পোস্ট ফেসবুকের নীতি অনুযায়ী নিষিদ্ধ। অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতান্ত্রিক সরকারের পতন ঘটিয়ে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের ৩ বছর পেরিয়ে গেলেও জাতিসংঘের তথ্যমতে এ সময়ে দেশটিতে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ৫.৫ কোটি, যা ২০১৭ সালের তুলনায় দ্বিগুণ। সামরিক শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহীদের সংঘবদ্ধ আক্রমণের সংখ্যা ছড়িয়ে পড়েছে গোটা মিয়ানমারে। কমেছে বিদেশি বিনিয়োগ, আকাশ ছুঁয়েছে বেকারত্ব আর নিত্যপণ্যের দাম। এমন পরিস্থিতিতেই দুবেলা দুমুঠো খাবার জোগাড়ে তাৎক্ষণিক সমাধান হিসেবে কিডনি বিক্রির পথ বেছে নিয়েছে মিয়ানমারের হতদরিদ্র মানুষেরা। তাদের তুলনায় আর্থিক সক্ষমতা বেশি হলেও ভালো নেই ক্রেতারাও। সেনাশাসক মিন অং লাইংয়ের কার্যালয়ের তথ্য অনুযায়ী ১৯৯৫ থেকে ২০২২ সাল পর্যন্ত ২৭ বছরে মিয়ানমারে মাত্র ৩০৮টি সফল কিডনি প্রতিস্থাপন হয়েছে। করোনা মহামারী আর সেনা অভ্যুত্থানের পর থেকে কেবল সামরিক হাসপাতালেই মিলছে অঙ্গ প্রতিস্থাপন অস্ত্রোপচারের অনুমতি। অভ্যুত্থান পরবর্তী রক্তক্ষয়ী গণ আন্দোলনে যোগ দেয় এবং সেনাবাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে আহত গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের চিকিৎসা দেয় চড়া মাশুল গুনতে হয়েছিল মিয়ানমারের চিকিৎসকদের। অনেকেই গ্রেপ্তার বা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় আগেই ভঙ্গুর স্বাস্থ্যখাত চলে যায় খাদের কিনারায়। তাই পয়সা থাকলেও ভালো চিকিৎসা পান না মিয়ানমারের ধনীরা। এমন পরিস্থিতিতে প্রতিবেশী ভারতের দ্বারস্থ হন বিপুল সংখ্যক বার্মিজ নাগরিক। অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা দুপক্ষেরই সহায় দালালরা। ভারতে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কেনাবেচা অবৈধ এবং কেবল আত্মীয়দের মধ্যে অঙ্গদান বৈধ বলে দেশটিতে প্রতিস্থাপন অস্ত্রোপচারের অনুমোদন পেতে আইনজীবী ও নোটারির মাধ্যমে জমা দিতে হয় বংশবৃত্তান্ত সহ অসংখ্য নথিপত্র। নয়াদিল্লিতে মিয়ানমার দূতাবাস এসব কাগজ যাচাই করে দেয় চূড়ান্ত অনুমোদন। এই অনুমোদনের জন্য কাগজপত্র জাল করা থেকে শুরু করে এমনকি কিডনির ক্রেতা বিক্রেতার বিয়ের ভুয়া প্রমাণপত্র দাখিল করে দালালরা। সফল প্রতিস্থাপন হলেও পরে কিডনি দাতা ও গ্রহীতা দুজনেরই রয়ে যায় প্রাণঘাতী ইনফেকশনের শঙ্কা, বিশেষ করে দাতার দেহের বাকি একটি কিডনিও পরে নষ্টের ঝুঁকিতে। ভারতের জাতীয় অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী দেশটিতে ২০২২ সালে প্রায় ১০,০০০ জীবিত দাতা কিডনি দান করেছেন। এদের মধ্যে মিয়ানমারের নাগরিকদের অস্ত্রোপচারের সংখ্যা কত সে তথ্য অবশ্য পাওয়া যায়নি। নয়াদিল্লির মিয়ানমার দূতাবাস আর ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে জানতে চেয়েও সাড়া পায়নি সিএনএন। নুজহাত কামাল, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া যুক্ত থাকুন আমাদের ফেসবুকে facebook.com/tv.ekhon, আর দেখুন আমাদের youtube.com/c/ekhon tv।